হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তাহলে আজকে ক্লাস 12 এর এনইটি আর জেই এর জন্য আমরা কি পড়ছিলাম? অ্যালকোহল, ফেনল অ্যান্ড ইথার, তাই তো? তাহলে আগের দিন আমাদের মেইন বলতে পারো জেনারেল ইন্ট্রোডাকশনটা হয়ে গেছে। আজকে আমরা অ্যালকোহল, ফেনলের প্রিপারেশন থেকে স্টার্ট করব। চলো তোমাদের সাথে স্ক্রিনটা শেয়ার করছি। দেখো, এখানে দেখো, তাহলে অ্যালকোহল, ফেনলের আমরা প্রিপারেশনটা আজকে পড়বো। প্রিপারেশন অফ অ্যালকোহলটা ফার্স্টে পড়বো, ফেনল কিন্তু নয়। এখন আমরা অনলি পড়বো অ্যালকিন থেকে কিভাবে অ্যালকোহল করা যায়, বা আরো বিভিন্ন কম্পাউন্ড থেকে কিভাবে আমরা অ্যালকোহল প্রিপেয়ার করতে পারি সেইটা পড়বো। ফেনলটা তারপরে পড়বো। এখন কিন্তু অনলি আমরা পড়বো প্রিপারেশন অফ অ্যালকোহল। তা ফার্স্টেই দেখো রয়েছে যে ফ্রম অ্যালকিন, অ্যালকিন থেকে কিভাবে অ্যালকোহল আমরা তৈরি করব। ফার্স্টে দেখো রয়েছে বাই অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশনের মাধ্যমে। সেখানে কি হচ্ছে দেখো, অ্যালকিন ওয়াটারের সাথে রিঅ্যাকশন করছে। কিসের প্রেজেন্সে? অ্যাসিডের প্রেজেন্সে। এই অ্যাসিডটা আবার ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে। এইভাবে অ্যালকিনের সাথে অ্যাসিডের প্রেজেন্সে, যেটা কিনা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, অ্যালকিনের সাথে ওয়াটার এইভাবে রিঅ্যাকশন করে অ্যালকোহল তৈরি করছে। ঠিক আছে, তাহলে অ্যালকিন থেকে এইভাবে আমরা কিন্তু কি পাচ্ছি? অ্যালকোহল পাচ্ছি। কিভাবে? ওয়াটারের সাথে রিঅ্যাকশন করছে অ্যাসিডের প্রেজেন্সে। এই অ্যাসিডটা কিন্তু ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। ইন কেস অফ আনসিমেট্রিক্যাল অ্যালকিন, কিছু আনসিমেট্রিক্যাল অ্যালকিনও রয়েছে। তারা কি হয় না, এই আনসিমেট্রিক্যাল অ্যালকিন গুলো, তার মানে কি, অ্যালকিনের সাথে চারটে যে ধরো দুটো কার্বন কার্বন ডবল বন্ড রয়েছে, তার সাথে যে ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচ রয়েছে, সেই জন্য বলছে এটাকে আনসিমেট্রিক্যাল অ্যালকিন। The addition reaction takes place in accordance with Markovnikov rule. Markovnikov rule তোমরা নিশ্চয়ই বোর্ডের লেভেলে পড়েছো, ক্লাস 11 এ পড়েছো তোমরা, যারা এখন ক্লাস 12 বা রিপিটার্স আছো। মার্কনিকভ রুলেই ছিল যে আনসিমেট্রিক্যাল অ্যালকিনের সাথে আনসিমেট্রিক্যাল রিএজেন্ট কি হয়, মানে আনসিমেট্রিক্যাল রিএজেন্টটা আনসিমেট্রিক্যাল অ্যালকিনের সাথে অ্যাড হয়। ঠিক আছে, আনসিমেট্রিক্যাল অ্যালকিনের সাথে অ্যাড হয়। এটা কিন্তু মার্কনিকভস রুল। এখানে তোমরা রিঅ্যাকশনটা দেখলে আশা করি বুঝবে যে দেখো, এখানে অ্যালকিন রয়েছে, সেটা ইথিন হতে পারে, মেথিন হতে পারে, প্রোপিন হতে পারে। এবার দেখো, এই অ্যালকিন গুলো কি করছে? জলের সাথে রিঅ্যাকশন করছে অ্যাসিডের প্রেজেন্সে, যেটা এখানে ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে। এবার এখান থেকে কি উৎপন্ন হয়েছে? দেখো, অ্যালকোহল উৎপন্ন হয়েছে। অ্যালকোহল উৎপন্ন হয়েছে। এটা এটা দেখো, প্রোপিন রয়েছে, প্রোপিনে 3টে কার্বন রয়েছে, তার মানে এটা কি? প্রোপিন। সেটাও দেখো ওয়াটারের সাথে রিঅ্যাকশন করছে অ্যাসিডের প্রেজেন্সে, করে কি করছে না, তোমার অ্যালকোহল উৎপন্ন করছে। তাহলে অ্যালকিন থেকে বাই অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশনের মাধ্যমে অ্যালকোহল প্রিপেয়ার করতে পারছি আমরা। এখানে দেখো মেকানিজমটা দিয়েছে। এখানে যে মেকানিজমটা দিয়েছে দেখো, স্টেপ 1 বলছে ফার্স্টে কিন্তু ওই অ্যালকিনটার প্রোটনেশন হচ্ছে। অ্যালকিনের প্রোটনেশন হচ্ছে, একটা মানে ক্যাটায়ন গিয়ে অ্যাটাচ হচ্ছে। ঠিক আছে, তো প্রোটনেশন হচ্ছে। প্রোটনেশন অফ অ্যালকিন টু ফর্ম কার্বোক্যাটায়ন বাই নিউক্লিওফিলিক অ্যাটাক অফ H3O। নিউক্লিওফিলিক অ্যাটাক অফ H3O। তাহলে H2O H কে টেনে নিচ্ছে, একটা ইলেকট্রোফিলিক অ্যাটাক হচ্ছে। ইলেকট্রোফিলিক অ্যাটাক মানে কি? ইলেকট্রন সন্ধানী। ইলেকট্রোফিলিক অ্যাটাক মানে হচ্ছে ইলেকট্রন সন্ধানী। তাহলে কি হচ্ছে না, এখানে ইলেকট্রোফিলিক অ্যাটাক হচ্ছে H3O এর ক্ষেত্রে। তাহলে H2O H এর সাথে অ্যাটাচ হয়ে H3O করছে। এবার অ্যালকিনের গ্রুপটা দেখো, এখানে কার্বোক্যাটায়ন ফর্ম করছে। দেখেছো, এখানে অ্যালকিন থেকে দেখো এখানে H নিয়ে নিচ্ছে,
ফলে একটা কার্বোক্যাটায়ন উৎপন্ন হচ্ছে প্লাস H2O। ও এর সাথে দেখো আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার রয়েছে, ও এর সাথে আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার রয়েছে। এবার ফার্স্টে কি হলো তাহলে, প্রোটনেশন হলো অ্যালকিনের, কি করলো না কার্বোক্যাটায়ন ফরমেশন হলো কিসের দ্বারা, ইলেকট্রোফিলিক অ্যাটাক অফ H3O+। নেক্সট হচ্ছে দেখো স্টেপ 2 তে কি হচ্ছে, নিউক্লিওফিলিক অ্যাটাক হচ্ছে ওয়াটারের অন কার্বোক্যাটায়ন। যে কার্বোক্যাটায়নটা উৎপন্ন হলো তার উপর নিউক্লিওফিলিক অ্যাটাক হলো, নিউক্লিওফাইল H2O থেকে দেখো নিউক্লিওফাইল গিয়ে ওই কার্বোক্যাটায়নের উপর অ্যাটাক করলো, ঠিক আছে। ফলে দেখো এই প্রোডাক্টটা তৈরি হয়েছে। এবার প্রথমে তো প্রোটনেশন হয়েছিল অ্যালকিনের, ফলেই তো কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়েছিল। তারপর কি হলো না, এই কার্বোক্যাটায়নের উপর ওয়াটারের নিউক্লিওফাইল অ্যাটাক হলো। এরপরে ডি প্রোটনেশন, লাস্ট স্টেপ যেটা স্টেপ 3, সেটা হচ্ছে ডি প্রোটনেশন, প্রোটন মুক্ত হয়ে গেল। এবার মুক্ত হয়ে গিয়ে অ্যালকোহল ফরমেশন করলো। তার মানে আমাদের কি ছিল না, প্রোটনেশন হচ্ছিল H3O+, H3O+ দেখো বেরিয়ে গেল। এবার এখান থেকে যে পজিটিভ চার্জটা ছিল সেটা কি হয়ে গেল, এর সাথে বন্ড করে OH যুক্ত হয়ে গেল, OH যুক্ত হয়ে গেল বলে ডিপ্রোটনেশন হলো। প্রোটন কি বলবো, বিমুক্তিকরণ যেটাকে বাংলায় বলে, ফলে কি হলো, অ্যালকোহল উৎপন্ন হলো। তাহলে এটা হচ্ছে জাস্ট মেকানিজমটা এখানে তোমাদের বলেছে, ঠিক আছে। এছাড়া দেখো তোমাদের যেটা আছে সেটা হচ্ছে বাই হাইড্রোবোরেশন অক্সিডেশন, হাইড্রোবোরেশন অক্সিডেশন। হাইড্রোবোরেশন অক্সিডেশন রিয়াকশনে কি হয় দেখো না, ডাইবোরেন রিয়াক্ট করে অ্যালকিনের সাথে। তাহলে ডাইবোরেন রিয়াক্ট করে কার সাথে, অ্যালকিনের সাথে, টু গিভ ট্রাই অ্যালকাইল বোরেন অ্যাজ অ্যাডিশন প্রোডাক্ট। অ্যাডিশন প্রোডাক্ট হিসেবে কিন্তু ট্রাই অ্যালকিল বোরেন দিচ্ছে কি না, ডাইবোরেন মানে হচ্ছে BH3 এর হোল 2। এরা অ্যালকিন, তার মানে আমরা তো অ্যালকিন থেকে প্রিপারেশন করছি অ্যালকোহলের, একটা হয়ে গেল অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন দ্বারা, আর একটা হচ্ছে হাইড্রোবোরেশন অক্সিডেশন দ্বারা। সেটা কি হচ্ছে না, ওই অ্যালকিনের সাথে ডাইবোরেন রিয়াক্ট করে ট্রাই অ্যালকিল বোরেন দিচ্ছে, ট্রাই অ্যালকাইল বোরেন দিচ্ছে অ্যাডিশন প্রোডাক্ট হিসেবে। এটা আবার অক্সিডাইজড হয়ে কি করছে, this is oxidized to alcohol by hydrogen peroxide in the presence of aqueous sodium hydroxide, aqueous sodium hydroxide। তাহলে কি বলছে দেখো, যে এখানে তোমরা রিঅ্যাকশনটা দেখো, যে এই যে অ্যালকেনটা রয়েছে এখানে প্রোপিন, তাই তো 3টে কার্বন রয়েছে, তার মানে এর নাম হচ্ছে প্রোপিন। প্রোপিনের সাথে দেখো ডাইবোরেন BH3 এর হোল 2 রিয়াক্ট করছে। এবার অ্যাডিশন প্রোডাক্ট হিসেবে দেখো, অ্যাডিশন প্রোডাক্ট হিসেবে কিন্তু এরা তৈরি করেছে ট্রাই অ্যালকাইল বোরেন। এই না প্রোডাক্টটার নাম দেখো, আবার অ্যালকিনের সাথে যুক্ত হয়ে আর একটা বোরেন তৈরি করছে, অ্যালকিল বোরেন। লাস্ট দেখো একদম এই যে প্রোডাক্টটা দেখো CH3CH2CH2 এর হোল 3B, তার মানে এটা হচ্ছে ট্রাই অ্যালকাইল বোরেন। তাহলে ট্রাই অ্যালকাইল বোরেন কি হচ্ছে, অক্সিডাইজড হচ্ছে কিসের দ্বারা, হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা। হাইড্রোজেন পারঅক্সাইড কিন্তু অক্সিডেশন রিঅ্যাকশনের জন্য পারফেক্ট, মানে ভীষণ ভাবে এটা কিন্তু অক্সিডাইজড করতে হেল্প করে অক্সিডেশনে। তো এখানে দেখো তাই হচ্ছে যে ট্রাই অ্যালকিল বোরেনটা হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড, দেখো OH- রয়েছে, অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে কি করছে, ট্রাই অ্যালকিল বোরেন অক্সিডাইজড হয়ে প্রোপান 1 অল দিচ্ছে, প্রোপান 1 অল, তার মানে অ্যালকোহল প্রস্তুত হলো। ঠিক আছে, এইভাবে তাহলে অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুত করা যাচ্ছে হাইড্রোবোরেশন অক্সিডেশন রিঅ্যাকশনের মাধ্যমে। কিসের মাধ্যমে, হাইড্রোবোরেশন অক্সিডেশন রিঅ্যাকশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ফর MCQ এর জন্য, ঠিক আছে। এখানে বলছে দেখো, the addition of boron to the double bond বোরেন
take place in such a manner that the boron atom gets attached to sp2 carbon. এই যে ডবল বন্ডের সাথে মানে ডবল বন্ডের মধ্যে বোরনের যে একটা অ্যাটাচ হচ্ছে অ্যাডিশন হচ্ছে এমন ভাবে অ্যাডিশনটা হয় ডবল বন্ডের সাথে বোরন অ্যাটমটা অ্যাটাচ থাকবে sp2 কার্বন sp2 হাইব্রিডাইজড কার্বন অ্যাটমের সাথে যেটা ক্যারি করছে গ্রেটার নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম মানে এমন একটা sp2 কার্বন অ্যাটমের সাথে যে অ্যাটাচ হচ্ছে বোরন অ্যাটমটা সেটা কিন্তু গ্রেটার নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম ক্যারি করে। এবার যে অ্যালকোহলটা ফরমেশন হয় সেটা পুরো ওই অ্যালকিনের সাথে ওয়াটারের রিঅ্যাকশনে যেরকম অ্যালকোহলটাকে দেখতে হয় ঠিক সেরকমই মনে হয়। এখানে কিন্তু মানে এক্সিলেন্ট ইয়েল্ড হয়, মানে কি বলবো যেটাকে বাংলায় বলে মানে পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে অ্যালকোহল এই বিক্রিয়া দ্বারা, তাহলে কোন বিক্রিয়া দ্বারা, এটা একটা এমসিকিউ মানে ভালো এমসিকিউ বলছি না, এখান থেকে আসতে পারে এই হাইড্রোবোরেশন অক্সিডেশন রিঅ্যাকশন থেকে। কি হতে পারে কোশ্চেন না, মানে আমরা পর্যাপ্ত পরিমাণে অ্যালকোহল কোথা থেকে মানে কোন রিঅ্যাকশন দ্বারা পেতে পারি সেটা হতে পারে, বা রিঅ্যাকশনটা দিয়ে সেখান থেকেও কোশ্চেন দিতে পারে যে এটাকে কি রিঅ্যাকশন বলে, এটা কিসের দ্বারা হচ্ছে, হাইড্রোবোরেশন অক্সিডেশন রিঅ্যাকশন বলে। ঠিক আছে, অ্যালকিন থেকে প্রস্তুত হচ্ছে। ঠিক আছে, এই রকম ভাবে কিন্তু প্রত্যেকটা স্টেপ ভালো করে পড়তে হবে এখানে হাইড্রোবোরেশন অক্সিডেশনের মাধ্যমে কিভাবে অ্যালকিন থেকে অ্যালকোহল প্রিপারেশন করা যায়। ঠিক আছে, তাহলে প্রথমে কি বলবে না অ্যালকিন থেকে আমরা কি করছি না অ্যালকিনের সাথে ওই ডাইবোরেন রিঅ্যাকশন করছে, রিঅ্যাকশন করে ট্রাইঅ্যালকিল বোরেন তৈরি করছে অ্যাডিশন প্রোডাক্ট হিসেবে, সেটা আবার হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা অক্সিডাইজড হয়ে যাচ্ছে, সাথে কে থাকছে প্রেজেন্স থাকছে অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড প্রেজেন্ট থাকছে, তার প্রেজেন্সে অ্যালকোহল তৈরি হয়ে যাচ্ছে। এবার দেখো কার্বনিল কম্পাউন্ড থেকে কিভাবে অ্যালকোহল তৈরি করা যায়, আমরা অ্যালকিন থেকে পড়ছিলাম, এবার বলবো কার্বনিল কম্পাউন্ড থেকে। বাই প্রথমত আমরা এতক্ষণ অক্সিডেশনের কথা বলছিলাম, এবার দেখো কার্বনিল কম্পাউন্ড থেকে কিন্তু রিডাকশনের মাধ্যমে তৈরি করা যায়। যেরকম দেখো কিসের রিডাকশন করবে না বাই রিডাকশন অফ অ্যালডিহাইডস অ্যান্ড কিটোনস, অ্যালডিহাইড আর কিটোনের রিডাকশন করব। ঠিক আছে, তাহলে অ্যালডিহাইড আর কিটোন আর রিডিউসড টু দ্য করেসপন্ডিং অ্যালকোহল বাই অ্যাডিশন অফ হাইড্রোজেন in the presence of catalyst। তাহলে সিম্পল ভাবে যদি বলো যে অ্যালডিহাইড আর কিটোন রিডিউসড হয়ে যাচ্ছে অ্যালকোহলে, কিভাবে না হাইড্রোজেন অ্যাড হচ্ছে ক্যাটালিস্টের প্রেজেন্সে, তাহলে এটাকে আমি ক্যাটালাইটিক হাইড্রোজেনেশনও বলতে পারি, তাহলে এটাকে আমি ক্যাটালাইটিক হাইড্রোজেনেশনও বলতে পারি। তাহলে অ্যালডিহাইড আর কিটোন থেকে কিভাবে তোমরা এটা মানে অ্যালডিহাইড আর কিটোন কি একটা কার্বনিল কম্পাউন্ড, সেটাকে তাহলে আমি রিডিউস করছি কিসের দ্বারা, হাইড্রোজেনকে অ্যাড করছি, তাই তো হাইড্রোজেনকে অ্যাড করছি, সাথে কি করছি ক্যাটালিস্টের প্রেজেন্স ক্যাটালিস্টকে প্রেজেন্ট রাখছি, তাহলে এটা যেহেতু হাইড্রোজেন অ্যাডিশন হচ্ছে তাই আমি এটাকে ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন বলতে পারি, তাই আমি এটাকে তাহলে ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন বলতে পারি, তাই তো। এইভাবে দেখো এই যে আমরা এবার কোন ক্যাটালিস্ট আমরা মানে প্রেজেন্ট রাখবো, আর কোন ক্যাটালিস্টকে প্রেজেন্ট রাখবো সেটা যদি বলতে চাও তাহলে বলবে যে ইউজুয়াল ক্যাটালিস্ট ইজ এ ফাইনলি ডিভাইডেড মেটাল, কিছু সূক্ষ্মভাবে বিভাজিত ধাতু, একদম পরিষ্কার বাংলায় সূক্ষ্মভাবে ফাইনলি ডিভাইডেড মেটাল, সূক্ষ্মভাবে বিভাজিত কিছু মেটালস আছে যেমন ধরো প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, নিকেল, এগুলো কিন্তু ক্যাটালিস্ট হিসেবে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে, দেখো অলরেডি রিঅ্যাকশন একটা তোমাদের যেটা এক্সাম্পলে দেওয়া আছে, এ দেখো এই যে RCHO, এটা হচ্ছে একটা অ্যালডিহাইড, অ্যালডিহাইড মানে কি তার সাথে CHO গ্রুপ অ্যাটাচ আছে অ্যালকিলের সাথে, সাথে দেখো হাইড্রোজেন অ্যাড হয়েছে, সাথে ক্যাটালিস্ট প্রেজেন্ট আছে, তাই ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এই রিঅ্যাকশন গুলো মানে অর্গানিকের ক্ষেত্রেই তো তাই, মানে অর্গানিকের মেন
ইম্পর্টেন্সটা কোথায়? এই রিয়াকশন গুলোর ক্ষেত্রে। দেখো একদম সরাসরি একটা প্রাইমারি অ্যালকোহল তৈরি হয়েছে, এটা কিন্তু তোমরা নোটিস করেছো আশা করি। দেখো অ্যালডিহাইডের সাথে হাইড্রোজেনের অ্যাডিশনে প্যালাডিয়াম ক্যাটালিস্টের প্রেজেন্সে প্রাইমারি অ্যালকোহল তৈরি হচ্ছে। পরেরটা দেখো কি আছে, পরেরটা আছে কিটোন। কিটোন, তাহলে পরের সেন্টেন্সটা দেখো যে ইট ইজ অলসো প্রিপেয়ার্ড বাই ট্রিটিং অ্যালডিহাইড আর কিটোন উইথ সোডিয়াম বোরোহাইড্রাইড। তাহলে NaBH4, পরেরটায় দেখো প্যালাডিয়াম প্ল্যাটিনাম অর নিকেলের বদলে আমরা কিন্তু এখানে সোডিয়াম বোরোহাইড্রাইড বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডও ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে অ্যালডিহাইড কিন্তু সব সময় মনে রাখছো প্রাইমারি অ্যালকোহল দেয়, আর কিটোন সব সময়, এখানে যে কিটোনের সাথে NaBH4 এর রিয়াকশন দিতে বলে শুধু যে কিটোনের সাথেই সোডিয়াম বোরোহাইড্রাইড রিয়াক্ট করে সেটা কিন্তু নয়, অ্যালডিহাইডের সাথেও করে। জাস্ট এক্সাম্পল থ্রু এটা কিন্তু দিয়েছে। তাহলে কিটোনের সাথে দেখো অ্যালডিহাইড বা কিটোনের সাথে NaBH4 ও কিন্তু রিয়াকশন করে, বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড LiLH4 ও হতে পারতো এর জায়গায়। সেটা কিন্তু দেখো অ্যালডিহাইড কিন্তু দেখো প্রাইমারি অ্যালকোহল দিয়েছে, আর কিটোন কিন্তু দেখো সেকেন্ডারি অ্যালকোহল দিয়েছে। ঠিক আছে, তাহলে অ্যালডিহাইড yields প্রাইমারি অ্যালকোহল whereas ketone gives 2 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখো। তাহলে কার্বনিল কম্পাউন্ড থেকে আমরা যেটা বললাম সেটা হচ্ছে অ্যালডিহাইড আর কিটোনের রিডাকশন করে কিভাবে পাবো। এবার দেখো বাই রিডাকশন অফ কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড এস্টার, রিডাকশন অফ কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড এস্টার। এবার আমরা তো অ্যালডিহাইড কিটোন পড়লাম, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড আর এস্টারেরও রিডাকশন করে দেখি। সেটা দেখো কার্বক্সিলিক অ্যাসিড রিডিউস করে কি উৎপন্ন করছে, প্রাইমারি অ্যালকোহল দিচ্ছে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড রিডিউসড করছে, রিডিউস হয়ে যাচ্ছে নিজে নিজে রিডিউসড হয়ে প্রাইমারি অ্যালকোহল দিচ্ছে পর্যাপ্ত পরিমাণে। কি অ্যাড করছি তাহলে আমরা এখানে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কি হচ্ছে অ্যাডিশনের মাধ্যমে এখানে অ্যাড করছি। এটা কিন্তু একটা স্ট্রং রিডিউসিং এজেন্ট, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কিন্তু স্ট্রং রিডিউসিং এজেন্ট। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড প্রাইমারি অ্যালকোহলে পরিণত হচ্ছে, অ্যালডিহাইডও প্রাইমারি অ্যালকোহলে। কিটোন কি অ্যালকোহলে, লাইভ চ্যাটে লেখো, কিটোন প্রাইমারি সেকেন্ডারি না টারশিয়ারি অ্যালকোহল দেয়, লাইভ চ্যাটে লেখো। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড কিন্তু প্রাইমারি অ্যালকোহল দিচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের প্রেজেন্সে। ঠিক আছে, রিয়াকশনটা দেখে নিয়েছো আশা করছি। এবার দেখো যে এমনকি দেখো LiLH4 হচ্ছে খুবই এক্সপেন্সিভ, জানো তো এই যে রিয়েজেন্টটা না, এটা তো মানে স্ট্রং রিডাকশন করতে একদম হেল্প করে, স্ট্রং রিডিউসিং এজেন্ট। এটাও কিন্তু একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হচ্ছে স্ট্রং রিডিউসিং এজেন্ট। যে কোনো এমসিকিউ এর জন্য কিন্তু তোমাদের এটা হেল্প করবে। ডিরেক্ট ধরো লিখতে দিল না যে স্ট্রং রিডিউসিং এজেন্ট বলে অপশন, এরকম কোশ্চেন বলছি না। ধরো কোনো অন্য কোনো কোশ্চেনের ক্ষেত্রে মানে রিডাকশনে হেল্প করছে যে কার প্রেজেন্সে মনে থাকছে না, তখন তোমার যদি মাথায় থাকে যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড একটা স্ট্রং রিডিউসিং এজেন্ট, তখন তুমি ইজিলি সেটার অ্যান্সার করতে পারছো। এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ, ইউজড হয় প্রিপেয়ারিং সোশ্যাল মানে স্পেশাল যে কেমিক্যালস গুলো, অনলি মানে স্পেশাল কিছু কেমিক্যালস প্রিপেয়ার করার জন্য এই রিয়েজেন্টটা ইউজ হয়। এছাড়া তুমি ওই কার্বক্সিলিক অ্যাসিডকে প্রথমে এস্টারে পরিণত করে নিতে পারো, রিডিউসড করলে এস্টারে করে নিতে পারো। ঠিক আছে, এস্টার করে নিলে তুমি হাইড্রোজেন অ্যাড করো, সাথে ক্যাটালিস্টের প্রেজেন্ট রাখো। আগে যেটা আমরা অ্যালডিহাইড আর কিটোনে পড়ছিলাম, হাইড্রোজেন অ্যাডিশন করে আমরা ক্যাটালিস্ট প্রেজেন্ট রাখছিলাম, সেটা করা যায় এস্টারের সাথে। ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড থেকে সেটা ডিরেক্ট করা যায় না। কার্বক্সিলিক অ্যাসিডকে যদি আমি এস্টারে কনভার্ট করে তারপর হাইড্রোজেন অ্যাডিশন করে দেন আমি ক্যাটালিস্টের প্রেজেন্সে করি, তাহলে কিন্তু প্রাইমারি অ্যালকোহল আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কিন্তু প্রাইমারি অ্যালকোহল আমরা পেয়ে যাচ্ছি। দেখো এই যে
রিয়াকশনটা দেখো, কার্বক্সিলিক অ্যাসিডের থেকে আমরা এস্টার করে নিলাম, তারপর এই ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন হলো, মানে H2 অ্যাডিশন হলো ক্যাটালিস্টের প্রেজেন্সে, বলে অ্যালকোহল পাওয়া গেল। ডিরেক্ট কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড থেকে ডিরেক্ট কখনোই অ্যালকোহল পাওয়া যায় না, এস্টার থেকে পাওয়া যায়, অ্যালডিহাইড থেকে পাওয়া যায়, কিটোন থেকে পাওয়া যায়। কিটোন হচ্ছে আমাদের সেকেন্ডারি অ্যালকোহল দেয়, আর প্রাইমারি অ্যালকোহল কারা দিচ্ছে? অ্যালডিহাইড আর কার্বক্সিলিক অ্যাসিড। এবার দেখো গ্রিক নাট রিএজেন্ট থেকে, গ্রিক নাট রিএজেন্ট থেকে, তাহলে কার্বনিল কম্পাউন্ড থেকে হলো, অ্যালকিন থেকে হলো, এবার হচ্ছে গ্রিক নাট রিএজেন্ট থেকে কিভাবে অ্যালকোহল প্রিপেয়ার করা যেতে পারে। এই দেখো, অ্যালকোহল আর প্রডিউসড বাই দ্য রিঅ্যাকশন অফ গ্রিক নাট রিএজেন্ট। গ্রিক নাট রিএজেন্টের রিঅ্যাকশনের দ্বারা কিন্তু অ্যালকোহল তুমি প্রস্তুত করতে পারো উইথ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। Alcohols are produced by the reaction of Grignard reagent with aldehyde and ketones. First step বলে দিচ্ছি, ফার্স্ট স্টেপে দেখো কি হয় না, reaction is the nucleophilic addition of Grignard reagent to the carbonyl group to form an adduct। তাহলে দেখো গ্রিগনাট রিএজেন্ট আমরা কিন্তু হ্যালোয়ারিন আর হ্যালো অ্যালকেন চ্যাপ্টারটাতেই পড়েছিলাম, যেটা RMGX, RMGX অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তিনটে গ্রুপ আছে, অ্যালকিল গ্রুপ আছে যাকে আর দ্বারা প্রকাশ করা হয়, এমজি হচ্ছে ম্যাগনেসিয়াম সাথে হ্যালাইড। এই যে আমাদের গ্রিন কালারের দেখতে পাচ্ছ তোমরা এক্স, এটা তো কি হয়? হ্যালাইড। তো এগুলো ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে। তাহলে কি হলো না, ওই আমাদের গ্রিগনাট রিএজেন্টটা কি করছে, কার্বনিল গ্রুপের সাথে নিউক্লিওফিলিক অ্যাডিশন করে একটা অ্যাডাপ্ট, ADDUCT অ্যাডাপ্ট, যেটাকে বাংলায় বলে জুত যৌগ, জুত যৌগ যেটাকে বলে, একসাথে দেখো অ্যাটাচ হয়ে একটা ইন্টারমিডিয়েট টাইপ জুত যৌগ তৈরি করেছে। তাহলে কার্বনিল গ্রুপের সাথে কিন্তু ফার্স্ট স্টেপ হচ্ছে এটাই, কার্বনিল গ্রুপের সাথে গ্রিগনাট রিএজেন্ট RMGX অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড রিঅ্যাকশন করে একটা অ্যাডাপ্ট তৈরি করেছে, সেই অ্যাডাপ্টের হাইড্রোলাইসিস করলেই আমরা অ্যালকোহল পেয়ে যাচ্ছি। হাইড্রোলাইসিস করছি অ্যাডাপ্ট মানে ওই জুত যৌগটার, হাইড্রোলাইসিস করলে আমরা অ্যালকোহল পাচ্ছি। এখানে দেখো বিভিন্ন ওভারঅল রিঅ্যাকশনটা দিয়েছে, ইউজ করেছে ডিফারেন্ট অ্যালডিহাইডস, কিটোন এখানে কিন্তু ইউজ করা হয়েছে। এখানে দেখো HCHO, এটা কি? মিথানল, মিথানল, মিথানল নয়, অ্যালকোহল নয়, আমি কিন্তু মানে মিথাইল অ্যালডিহাইডের কথা বলছি। CH গ্রুপ CHO গ্রুপ আছে মানেই তোমরা জানো সেটা অ্যালডিহাইড গ্রুপ, তাই তো। আর C ডবল বন্ড O আছে মানে তোমরা বুঝে নিতে পারছো যে এটা হচ্ছে কিটোন। তাহলে দেখো ফার্স্টে দেখো একদম অ্যালডিহাইড গ্রুপটা গ্রিগনাট রিএজেন্টের সাথে রিঅ্যাকশন করে একটা জুট যৌগ মানে অ্যাডাপ্ট তৈরি করেছে, অ্যাডাপ্ট আবার হাইড্রোলাইসিস করেছে, তার মানে H2O প্রেজেন্স আছে, হাইড্রোলাইসিস করে প্রাইমারি অ্যালকোহল দিয়েছে, দেখেছো? প্রাইমারি মিথানল, মিথানল ডিহাইড, মিথানল ডিহাইডও বলতে পারো। এবারে দেখো আদার্স যে অ্যালডিহাইড গুলো আছে, মিথানল আলাদা, আদার্স যে অ্যালডিহাইড গুলো আছে সেগুলো কিন্তু সেকেন্ডারি অ্যালকোহল দিচ্ছে, অনলি মিথানল কিন্তু প্রাইমারি অ্যালকোহল দিচ্ছে, কিন্তু অ্যালডিহাইড আদার্স যে অ্যালডিহাইডস গুলো আছে সেগুলো কিন্তু সেকেন্ডারি অ্যালকোহল দিচ্ছে। আর কিটোন টারশিয়ারি। রিঅ্যাকশন গুলো দেখো তাহলেই বুঝতে পারবে। ফার্স্টে মিথানল দেখো গ্রিগনাট রিএজেন্টের সাথে রিঅ্যাক্ট করছে, রিঅ্যাক্ট করে কিন্তু একটা অ্যাডাপ্ট তৈরি করছে, হাইড্রোলাইসিস করে প্রাইমারি অ্যালকোহল তৈরি করলো। নেক্সট যে আদার যে অ্যালকোহল গুলো অ্যালডিহাইডস গুলো আছে সেগুলো দেখো গ্রিগনাট রিএজেন্টের সাথে রিঅ্যাকশন করে একটা অ্যাডাপ্ট তৈরি করছে, তারপর হাইড্রোলাইসিস করছে, হাইড্রোলাইসিস করে সেকেন্ডারি অ্যালকোহল দিচ্ছে। দুটো অ্যালকিল গ্রুপ আছে তার মানে সেটা 2 ডিগ্রি। আর লাস্ট একটা দেখো রিঅ্যাকশনটা কিটোন, কিটোন কি করছে না, কিটোনও গ্রিগনাট রিএজেন্টের সাথে অ্যাডাপ্ট তৈরি করছে, অ্যাডাপ্ট আবার কি হচ্ছে না ওই তোমার
হাইড্রোলাইসিস করে টারশিয়ারি, মানে দেখো তিনটে আর গ্রুপ আছে, অ্যালকিল গ্রুপ তিনটে আছে, তাহলে টারশিয়ারি অ্যালকোহল দিচ্ছে কিটোনের সাথে। এবার এতক্ষণ আমরা তাহলে অ্যালকিন থেকে, কার্বনিল কম্পাউন্ড থেকে, আর হচ্ছে এখানে গ্রিগনাট রিএজেন্ট থেকে, তাই তো তিনটে জিনিস থেকে, কার্বনিল কম্পাউন্ড, গ্রিগনাট রিএজেন্ট এন্ড অ্যালকিন থেকে কিভাবে অ্যালকোহল প্রিপারেশন করা যায় সেটা আমরা কিন্তু একদম ডিটেলসে যতটুকুনি দরকার ততটুকুনি পড়ে ফেলেছি। নেক্সট তোমাদের অ্যালকোহল বলেছিলাম যে এতক্ষণ আমরা অনলি অ্যালকোহলের কথা পড়েছি। নেক্সট আসছি এবার আমরা ফেনলে। ঠিক আছে, ফেনল কিন্তু কার্বলিক অ্যাসিড নামে পরিচিত, যেটা 19th সেঞ্চুরিতে কোল্টার মানে জানো কি, আলকাতরা থেকে কিন্তু আইসোলেটেড করা হয়েছিল ওই কার্বলিক অ্যাসিডটা, যেটার নাম এখন হচ্ছে ফেনল। ফেনল কিন্তু আমরা সিনথেটিক্যালি এখন, মানে আগে আলকাতরা থেকে এগুলোকে আইসোলেট করে ফেনলকে পাওয়া যেত, কার্বলিক অ্যাসিড যেটার নাম, এখনকার দিনে কিন্তু এটা সিনথেটিক্যালি প্রডিউস করা হয় ল্যাবরেটরিতে। কি করে, মানে সিনথেটিক্যালি। আর ল্যাবরেটরিতে কি হয় না, এটা বেনজিন ডেরিভেটিভস থেকে, বেনজিন রিং থেকে আমরা কিন্তু ফেনলটা প্রিপেয়ার করতে পারি। ঠিক আছে, এবার চলে যাও যে ফ্রম হ্যালো অ্যারিন থেকে, হ্যালো অ্যারিন থেকে কিভাবে তুমি ফেনল প্রিপেয়ার করবে। দেখো হ্যালো অ্যারিন বলতে তোমরা জানো ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, আয়োডোবেনজিন, এইগুলো তোমরা হ্যালো অ্যারিনের ক্ষেত্রে পড়েছো, তাই তো। তাহলে হ্যালো অ্যারিনস এর ক্ষেত্রে কিন্তু দেখো এখানে আমি কোন হ্যালো অ্যারিনটা থেকে, মানে ক্লোরোবেনজিন, তাহলে বেনজিনের মাথায় একটা ক্লোরিন আছে, মানে ক্লোরোবেনজিন, এগুলো তোমরা সবকটাই কিন্তু হ্যালো অ্যারিন, হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে পড়ে নিয়েছো। ক্লোরোবেনজিন ফিউজড হয়ে যাচ্ছে উইথ NaOH, NaOH এর সাথে দেখো ক্লোরোবেনজিন ফিউজড হয়ে যাচ্ছে, সাথে কি দেখো 623 কেলভিন টেম্পারেচার, 320 অ্যাটমসফিয়ার প্রেসার। তাহলে 623 কেলভিন টেম্পারেচারে আর 320 অ্যাটমসফেরিক চাপে কি হচ্ছে না, NaOH এর সাথে, মানে NaOH আমি ক্লোরোবেনজিনে দিচ্ছি, দিয়ে হিট করছি, হিট করে আবার গলিয়েও দিচ্ছি, ফিউজড হয়ে যাচ্ছে আর কি। তাহলে কিন্তু দেখো সোডিয়াম ফেনক্সাইড তৈরি হচ্ছে। তাহলে যে আমরা ফেনল পাচ্ছি সেটা নয়, তার ফলে কি হচ্ছে, সোডিয়াম ফেনক্সাইড, আমাকে তো মানে ফেনলের মাথায় কি থাকে, OH গ্রুপ থাকে, তাহলে আমাকে তো একটা O মাইনাস আনতে হচ্ছে, তাহলে সেই জন্যই NaOH দেয়া হলো, তাই তো। NaOH দেয়া হয়েছে, দেখো এইভাবে মনে রাখো। NaOH তাহলে হ্যালো অ্যারিন থেকে আমি কিভাবে প্রস্তুত করব, তোমাকে যে এরম ডিরেক্ট দেবে তা নয়, তোমাকে এই রিঅ্যাকশনটা তুলে দিচ্ছে, তোমাকে এই রিঅ্যাকশনটা তুলে দিল, সাথে মাঝখানে তোমাকে, মাঝখানের যে মিডল প্রোডাক্ট সোডিয়াম ফেনক্সাইড তৈরি হয়েছে সেটা তোমাকে আর বললো না, সেটাই তোমাকে অপশানে দিয়ে দিল আর কি, সেটাই তোমাকে অপশানে দিয়ে দিয়েছে। তাহলে সোডিয়াম ফেনক্সাইড, বাকিটা আবার HCl টা দেয়নি, সোডিয়াম ফেনক্সাইডটা কি দিলে তোমার ফেনল পাবো সেইগুলো অপশানে তোমাকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এইভাবে এখানে ধরো নাম্বার 1 বলে লিখে দেবে, এইটা পুরোটা দিয়ে দিয়েছে এই পার্টটা, ক্লোরোবেনজিনের সাথে আমাদের তোমার NaOH এর রিঅ্যাকশন, টেম্পারেচার, প্রেসার সব দিয়ে দিয়েছে, মাঝখানে এই প্রোডাক্টটা দিয়ে দিল 1, আর এখানটায় দিয়ে দিল 2, আর 1 2 1 2 করে অপশন গুলো দিয়ে দিয়েছে। এইভাবে তাহলে রিঅ্যাকশনটা করে রাখবে যে ক্লোরোবেনজিনের সাথে যদি আমি ফিউজড করি NaOH এর সাথে 623 কেলভিন টেম্পারেচারে আর 320 অ্যাটমসফেরিক প্রেসারে, তাহলে ফেনক্সাইড, সোডিয়াম ফেনক্সাইড উৎপন্ন হলো, তার এবার অ্যাসিডিফিকেশন করতে হবে, তবেই আমরা ফেনল পাবো। তাহলে অ্যাসিডিফিকেশন করছি আমরা HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে সোডিয়াম ফেনক্সাইডের অ্যাসিডিফিকেশন করলে আমরা কিন্তু ফেনলকে পেয়ে যাচ্ছি। এবার দেখো ফ্রম বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে কিভাবে আমরা ফেনল পেতে পারি, কিন্তু বেনজিন সালফোনিক অ্যাসিডটা আগে কিভাবে পাবো সেটা আগে জানতে হবে। এই রিঅ্যাকশন গুলো কিন্তু NET বা JEE এর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই রিঅ্যাকশন গুলো কিন্তু মেন, মানে অর্গানিকে কিন্তু এই রিঅ্যাকশনস গুলোই মেন বেসিক্যালি। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমাদের বেনজিন সালফোনিক অ্যাসিড প্রোডাকশন করতে হবে। তাহলে বেনজিনের সাথে আমি ওলিয়াম দিলাম, বেনজিনের সাথে কিন্তু আমি ওলিয়াম দিলাম। ঠিক আছে, ওলিয়াম মনে রাখো, ওলিয়াম দিলে কিন্তু বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি হচ্ছে। এবার বেনজিন সালফোনিক অ্যাসিডকে দেখো ওই আগের যে রিঅ্যাকশনটা আমরা করলাম,
হ্যালো অ্যারিন থেকে সেই স্টেপটা হবে। বেনজিন সালফোনিক অ্যাসিড NaOH দিতে কি হলো না, NaOH দিতে হিট দিয়েছি, হিট দিয়ে গলিয়ে সোডিয়াম ফেনক্সাইড যেভাবে ওখানে প্রস্তুত করেছিলাম তোমরা সেভাবে ব্রেক করেও করতে পারো। ঠিক আছে, এখানে একদম ডিরেক্ট লিখে দিয়েছে, দেখো 1 নম্বরে NaOH, 2 নম্বরে H+, মানে এখানে অ্যাসিড দিয়ে ওইটা তৈরি হয়েছে। তোমরা কিন্তু খাতায় যখন মানে নোটস বানাবে বা প্র্যাকটিস করবে পড়বে, তখন কি করলে বেনজিনের সাথে ওলিয়াম দিয়ে SO3H গ্রুপ আছে, মানে বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি হয়েছে। সেখানে যখন আবার তুমি NaOH দিলে, 623 কেলভিন টেম্পারেচার দিলে, 320 অ্যাটমসফেরিক চাপ দিলে, তাহলে কি হলো সোডিয়াম ফেনক্সাইড মানে বেনজিনের মাথায় O- Na+ তৈরি হলো। তারপরে আবার HCl দিলে মানে কি হলো সোডিয়াম ফেনক্সাইডের অ্যাসিডিফিকেশন হলো, তাই তো। NaOH দ্বারা তো আমরা হিট দিয়ে মোল্ট করে দিলাম, মোল্টেন করে দিলে সোডিয়াম ফেনক্সাইড আমরা পাচ্ছিলাম, সোডিয়াম ফেনক্সাইডকে অ্যাসিডিফিকেশন করলে আমরা কিন্তু ফেনল পেয়ে যাচ্ছি। তাহলে ফ্রম হ্যালোয়ারিন থেকে, ফ্রম বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে কিভাবে ফেনল প্রস্তুত করতে হয় কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আছে দেখো ফ্রম ডায়াজোনিয়াম সল্ট। ডায়াজোনিয়াম সল্ট থেকে কিভাবে তুমি ফেনল প্রিপেয়ার করবে। ডায়াজোনিয়াম সল্ট আগে প্রস্তুত করতে হবে, তাহলে একটা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন, যেমন ধরো অ্যানিলিন। অ্যানিলিন মানে বেনজিনের মাথায় NH2 গ্রুপ, অ্যামিন গ্রুপ আছে। তাহলে একটা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনকে যদি আমি নাইট্রাস অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড বলতে NaNO2 প্লাস HCl, মানে এই রিয়াকশন গুলো জাস্ট কি বলবো ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ভীষণ ভালো করে পড়তে হবে। আর খাতায় লিখে অবশ্যই পড়বে, না হলে কিন্তু একদমই মনে থাকবে না। খাতায় লিখে কিন্তু এগুলোকে পড়তে হবে। তাহলে ডায়াজোনিয়াম সল্ট থেকে যে আমরা ফেনল তৈরি করব, তার জন্য আমাকে আগে ডায়াজোনিয়াম সল্টটা বানাতে হবে। সেটা কি করে বানাবো, অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনকে যদি আমি নাইট্রাস অ্যাসিড মানে NaNO2 প্লাস HCl দ্বারা ট্রিট করি 273 to 278 কেলভিন টেম্পারেচারে, তাহলে একটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, সেটাই হচ্ছে ডায়াজোনিয়াম সল্ট। ঠিক আছে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড যদি উৎপন্ন করি, তাকে যদি H2O যোগ করলাম এবং উষ্ণ করলাম, ওয়ার্মিং করলাম H2O এর সাথে বাই ওয়ার্মিং উইথ ওয়াটার, অথবা আমি ট্রিট করতে পারি ডাইলিউট অ্যাসিড দ্বারা, তাহলে আমরা কিন্তু ফেনল পেয়ে যাব। ঠিক আছে, তাহলে ডায়াজোনিয়াম সল্ট আমরা প্রাইমারি অ্যামিন, অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনকে নাইট্রাস অ্যাসিড দিয়ে ট্রিট করলে পাবো 273 থেকে 278 কেলভিন টেম্পারেচারে। এই ডায়াজোনিয়াম সল্ট মানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো, তাকে যদি ওয়ার্মিং করি উইথ ওয়াটার, বা আমি কিন্তু ডাইলিউট অ্যাসিড দিয়েও ট্রিট করতে পারি, HCl দ্বারাও করতে পারি, তাহলেও ফেনল সাথে নাইট্রোজেন সাথে HCl উৎপন্ন হয়ে গেল। এবার আমরা তো তোমার পড়লাম কি বলে ডায়াজোনিয়াম সল্ট থেকে বা বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে পড়লাম, হ্যালোয়ারিন থেকে কিভাবে প্রস্তুত করা যায় ফেনল পড়লাম। নেক্সট দেখো কিউমিন। প্রথমেই তোমাদের মনে হবে যে কিউমিনটা আবার কি। কিউমিন হচ্ছে একটা হাইড্রোকার্বন, কিউমিন হচ্ছে হাইড্রোকার্বন, কিউমিন হলো একটা হাইড্রোকার্বন। সেটাতে কি হচ্ছে ফেনল, তার মানে ফেনল ইজ ম্যানুফ্যাকচার্ড ফ্রম দ্য হাইড্রোকার্বন কিউমিন। কিউমিন মানে মেন এইটার নাম কিউমিন, CUMENE, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট MCQ এর জন্য, মারাত্মক ইম্পর্টেন্ট। কিউমিন হচ্ছে অক্সিডাইজড ইন দ্য প্রেজেন্স অফ এয়ার, প্রিপেয়ার হচ্ছে কি কিউমিন হাইড্রোপারঅক্সাইড। তাহলে কিউমিন হচ্ছে আইসোপ্রোপাইল বেনজিন, আইসোপ্রোপাইল বেনজিনের নামই হচ্ছে কিউমিন, যেটা হচ্ছে একটা হাইড্রোকার্বন। সেটাকে অক্সিডাইজ করছি এয়ারের প্রেজেন্সে, কিউমিন হাইড্রোপারঅক্সাইড তৈরি হচ্ছে, কিউমিন হাইড্রোপারঅক্সাইড তৈরি হচ্ছে, সেটাই ফেনলে কনভার্ট হয়ে যাচ্ছে ট্রিটিং উইথ ডাইলিউট অ্যাসিড। ডাইলিউট অ্যাসিড দ্বারা ট্রিট করলে ফেনল আর অ্যাসিটোন তৈরি হচ্ছে। অ্যাসিটোনও কিন্তু এখানে যে অ্যাসিটোন একটা তো বাই প্রোডাক্ট, তা বলে যে সে অল্প পরিমাণে উৎপন্ন হবে, ফেনল বেশি পরিমাণে উৎপন্ন হবে, সেটা কিন্তু নয়। ফেনল কিন্তু মানে যেরকম পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে, কিন্তু এটাও কিন্তু লার্জ কোয়ান্টিটিতে পাওয়া যায় অ্যাসিটোন। দেখেছো, তাহলে এখান থেকে কিভাবে কিভাবে MCQ দিতে পারে, তাহলে এই পার্টটা পুরোটা জেনে রাখলেই হবে, তাহলে কিন্তু সব MCQ পারবে।
তাহলে অ্যাসিটোন অ্যাজ আ বাই প্রোডাক্ট অফ দিস রিয়াকশন ইজ অলসো অবটেন্ড ইন লার্জ কোয়ান্টিটিস বাই দিস মেথড। তাহলে কিউমিনের অক্সিডেশন করলাম, এয়ারের প্রেজেন্সে হলো, কিউমিন হাইড্রোপারঅক্সাইড দিল, সেটা আমরা অ্যাসিডিফিকেশন করলাম বা বলতে পারো ডাইলিউট অ্যাসিড দিয়ে ট্রিট করলাম, ফিনল আর অ্যাসিটোন পেলাম। ঠিক আছে, এবার চলে যাচ্ছি। তাহলে এতক্ষণ আমরা পড়ছিলাম যেটা, সেটা হচ্ছে প্রিপারেশন অফ অ্যালকোহল আর ফেনল কমপ্লিট। ওকে, নেক্সট চলে যাচ্ছি আমরা ফিজিক্যাল প্রপার্টিজে। অ্যালকোহল আর ফেনলের দুটো পার্ট আছে, তাই তো? একটা অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ আছে, একটা হাইড্রক্সিল গ্রুপ আছে, তাই তো? অ্যালকোহলে কি আছে? অ্যালকিল গ্রুপ আছে, ফেনলে আছে অ্যারাইল গ্রুপ, তাই তো? তাহলে আর একটা করে হাইড্রক্সিল গ্রুপ আছে, দুটো পার্ট নিয়ে এরা তৈরি হয়েছে। প্রপার্টি, এই যে অ্যালকোহল আর ফেনলের মেইন প্রপার্টিসটা কিন্তু পুরোটাই ওই হাইড্রক্সিল গ্রুপের উপরই ডিপেন্ড করছে। হাইড্রক্সিল গ্রুপের উপরই কিন্তু এই অ্যালকোহল আর ফেনলের প্রপার্টিস ডিপেন্ড করে। আর এই অ্যালকিল আর অ্যারাইল গ্রুপের যে নেচারটা, এটা কিন্তু এই যে প্রপার্টিস গুলো, এই প্রপার্টিস গুলোকে সিম্পলি মডিফাই করতে হেল্প করে। কি না, অ্যালকিল আর অ্যারাইল গ্রুপের নেচারটা, বাকি আর কোনো কাজে লাগে না, সবটাই কিন্তু হাইড্রক্সিল গ্রুপেরই কাজ। প্রথমেই যেটা তোমাদের ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে রয়েছে সেটা হচ্ছে বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট এবার কিভাবে কাজ করছে আমরা পড়ব। বয়লিং পয়েন্টস অফ অ্যালকোহল অ্যান্ড ফেনল ইনক্রিজ করবে কখন না, অ্যালকোহল আর ফেনলের বয়লিং পয়েন্ট ইনক্রিজ করবে উইথ ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ কার্বন অ্যাটম। তার মানে নাম্বার অফ কার্বন অ্যাটম যত বাড়বে ভ্যান ডার ওয়ালস ফোর্সটা তত ইনক্রিজ করে, সেই জন্য বয়লিং পয়েন্টও ইনক্রিজ করে। এবার অ্যালকোহলের ক্ষেত্রে বয়লিং পয়েন্টটা ডিক্রিজ করে যাবে কখন না, ব্রাঞ্চিং ইন কার্বন চেন। কার্বন চেনের ব্রাঞ্চটা যত ইনক্রিজ করবে তখন কিন্তু কার্বন অ্যাটম আলাদা, কার্বন অ্যাটমের নাম্বার কিন্তু ইনক্রিজ করলে বয়লিং পয়েন্ট ইনক্রিজ করবে। কিন্তু অ্যালকোহলের ক্ষেত্রে যদি ব্রাঞ্চিং ইন কার্বন চেনটা ইনক্রিজ করে তখন কিন্তু বয়লিং পয়েন্ট ডিক্রিজ করে। কারণটা কি না, ব্রাঞ্চ যত বাড়বে, কার্বন চেনের ব্রাঞ্চটা যত বাড়বে ভ্যান ডার ওয়ালস ফোর্স তত ডিক্রিজ করবে, সারফেস এরিয়াটা তত ডিক্রিজ করে যাবে। ব্রাঞ্চ বাড়ছে মানে কি, সারফেস এরিয়া ডিক্রিজ করছে, তার ফলে ভ্যান ডার ওয়ালস যে ফোর্সটা সেটা ডিক্রিজ করছে, সেটা ডিক্রিজ করা মানেই বয়লিং পয়েন্ট ডিক্রিজ করবে। এখানে বলছে যে মেন এটা নোট করতে হবে যে এটা ইট ইজ ইন্টারেস্টিং টু নোট দ্যাট দ্য বয়লিং পয়েন্ট অফ অ্যালকোহল আর ফেনল আর হায়ার ইন কম্পারিজন টু আদার ক্লাসেস অফ কম্পাউন্ড। মানে হাইড্রোকার্বন, ইথার, হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন, এদের মানে কি বলো, মানে কম্পেয়ারেবল যে মলিকিউলার মাসটা কম্পেয়ারেবল, কিন্তু এদের বয়লিং পয়েন্টটা কিন্তু এই হাইড্রোকার্বন, ইথার, হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন এগুলোর থেকে কিন্তু অ্যালকোহল আর ফেনলের বয়লিং পয়েন্টটা হায়ার হয়। ফর এক্সাম্পল যেমন ইথানল, প্রোপেন, এদের মানে মলিকিউলার মাসটা কম্পারেবল কিন্তু বয়লিং পয়েন্ট ডিফার ওয়াইডলি। বয়লিং পয়েন্ট যেমন বয়লিং পয়েন্ট অফ মিথক্সিমিথেন, মিথক্সিমিথেন কি একটা ইথার, is intermediate of the two boiling points, মানে এদের অ্যালকোহল ফেনলের বয়লিং পয়েন্টস এর একদম ইন্টারমিডিয়েট মাঝামাঝি হয় মিথক্সিমিথেনের বয়লিং পয়েন্টটা। তাহলে মেন এখানে আমাদের মাথায় রাখতে হবে যে অ্যালকোহল আর ফেনলের বয়লিং পয়েন্টটা হাইড্রোকার্বন, ইথার, হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিনের থেকে কিন্তু বেশি হয়। এছাড়া হাই বয়লিং পয়েন্ট অফ অ্যালকোহল মেন এটার কারণটাই হচ্ছে এই যে এখানে ইথানল, মিথক্সিমিথেন, প্রোপেন এগুলোকে, ইথানল কি একটা অ্যালকোহল, এই যে হাই বয়লিং পয়েন্ট, দেখো অ্যালকোহলের ক্ষেত্রে বয়লিং পয়েন্টটা সব থেকে বেশি। কারণটা কি, এর মেইন কারণ হচ্ছে প্রেজেন্স অফ ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং। এই যে ইথানল, তার মানে কি, তার সাইনটা কিরকম, মানে CH3CH2OH, এই যে ও এর সাথে এইচ এর এই যে বন্ডটা, এইটা হচ্ছে একটা ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড, এটা কিন্তু অ্যালকোহলে আছে, যেটা ইথার আর হাইড্রোকার্বনের ক্ষেত্রে কম আছে। অ্যালকোহলের ক্ষেত্রে কিন্তু এটা বেশি, এই ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডটা। অ্যালকোহলের ক্ষেত্রে যেহেতু
প্রেজেন্ট আছে সেই জন্য এটার বয়লিং পয়েন্টটা হাই হয়। কিন্তু ইথার আর হাইড্রোকার্বন দেখো, মিথক্সিমিথেন এটা তো একটা ইথার, এক্ষেত্রে দেখো CH3O CH3, এটা তো তোমার হাইড্রোজেন বন্ডটা তো প্রেজেন্ট নেই, ল্যাক হচ্ছে, তাই জন্য বয়লিং পয়েন্ট এদের কম হয়। প্রোপেনের ক্ষেত্রেও তাই। আচ্ছা, ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে আমরা পড়লাম হচ্ছে তোমার বয়লিং পয়েন্ট। নেক্সট চলো দেখি সলিউবিলিটি। সলিউবল, কতটা অ্যালকোহল আর ফেনল জলে সলিউবল, কি কারণে? ডিউ টু দেয়ার এবিলিটি টু ফর্ম হাইড্রোজেন বন্ড উইথ ওয়াটার মলিকিউল। ওয়াটার মলিকিউলের সাথে যখন হাইড্রোজেন বন্ড করতে এবিলিটি আছে, তাহলে কিন্তু অ্যালকোহল আর ফেনল সলিউবল ইন ওয়াটার। তাহলে সেটাই বলছে, solubility of alcohol and phenols in water is due to their ability to form hydrogen bond with water molecule. ওয়াটারের মলিকিউল গুলোর সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করা এরা ক্ষমতা রাখে, সেই জন্য অ্যালকোহল আর ফেনল জলে দ্রাব্য। এই সলিউবিলিটি কখন কমে যায় জানো? যখন অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ, এ দেখো একদম পাশের ছবিটাতে দেখো, অ্যালকিল গ্রুপ, এই যে CH3 CH2 CH2, এই অ্যালকিল গ্রুপ যত বাড়বে না, বা অ্যারাইল গ্রুপও যদি থাকে, তার সাইজ যত বাড়বে সলিউবিলিটি তত ডিক্রিজ করে। আর সেভারেল লোয়ার মলিকিউলার মাস অ্যালকোহল মিসেবল হয়ে যায় ওয়াটারে অল প্রপোর্শনে। তাহলে অল প্রপোর্শনে মানে কি না, সব রকম মানে সমান অনুপাতে, সব অনুপাতেই কিন্তু যাদের মলিকিউলার মাসটা, আণবিক গুরুত্ব বলতে পারো, ভর বলতে পারো, কম, সেই অ্যালকোহল গুলো কিন্তু জলের সাথে মিশে যায় সমান অনুপাতে। এবার আসছি আমরা নিউক্লিওফিলিক রিঅ্যাকশন বা কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে। শুধু নিউক্লিওফিলিক নয়, আমরা দেখব যে মানে কেমিক্যাল রিঅ্যাকশনস কিছু। অ্যালকোহল, প্রথমেই এর জন্য জানতে হচ্ছে আমাদের যে অ্যালকোহল হচ্ছে ভার্সেটাইল কম্পাউন্ড। ভার্সেটাইল মানে কি? বহুমুখী। এরা নিউক্লিওফাইল হিসেবেও কাজ করে, আবার ইলেকট্রোফাইল হিসেবেও কাজ করে। তাহলে alcohol versatile compound, they react both as nucleophile and electrophile. The bond between যে O আর H সেটা ভেঙে যায় কখন? যখন অ্যালকোহলটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। তাহলে অ্যালকোহল মানে কি? সেটা হচ্ছে OH গ্রুপ রয়েছে, তাই তো। O আর H এর মধ্যে বন্ধনটা যদি ভেঙে যায়, তাহলে বুঝে নেবে যে অ্যালকোহল রিঅ্যাক্ট অ্যাজ নিউক্লিওফাইল। আর যদি কার্বন আর অক্সিজেনের মধ্যে বন্ড ব্রেক করে যায়, তখন কিন্তু অ্যালকোহল রিঅ্যাক্ট অ্যাজ ইলেকট্রোফাইল। ঠিক আছে, এখানেই দেখো না, এখানে অ্যালকোহলটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে। হ্যাঁ, নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে, এখানে গিয়ে অ্যাটাক করছে, সাথে যুক্ত হচ্ছে। এই রিঅ্যাকশনটা দেখলেই বুঝতে পারছো যে যখন OH এর বন্ডটা ভেঙে যাচ্ছে, তখন তার মানে কিন্তু নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে। আর প্রোটোনেটেড অ্যালকোহল অ্যাজ ইলেকট্রোফাইল, মেনলি অ্যালকোহল অ্যাজ নিউক্লিওফাইল হলো, আর প্রোটোনেটেড অ্যালকোহল হলে সেটা ইলেকট্রোফাইল। মেনলি কিন্তু প্রোটোনেটেড আছে যে অ্যালকোহল গুলো, সেগুলো কিন্তু ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। দেখো এখানে H প্লাসের সাথে যুক্ত হয়ে এখানে, তাহলে দেখো এই যে OH আর মানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন আর কার্বনের সাথে অক্সিজেন, এই যে বন্ড ক্লিভেজের ওপর বেস করে অ্যালকোহল আর ফেনলের রিঅ্যাকশনটাকে ডিভাইড করা হয়েছে দুটো গ্রুপে। একটা বলছে দেখো অ্যাসিডিটি, মানে অক্সিজেন আর হাইড্রোজেন বন্ড, অক্সিজেন আর হাইড্রোজেন বন্ডের ক্লিভেজের ওপর ডিপেন্ড করে ডিভিশনটা দেখো, অ্যাসিডিটি অফ অ্যালকোহল অ্যান্ড ফেনল, অ্যাসিডিটি অফ অ্যালকোহল অ্যান্ড ফেনল। রিঅ্যাকশন উইথ মেটাল, এবার মেটালের সাথে রিঅ্যাকশন করছে দেখো, অ্যালকোহল অ্যান্ড ফেনল রিঅ্যাক্টস উইথ অ্যাক্টিভ মেটাল সাচ অ্যাজ সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, করে দেখো অ্যালকক্সাইড দিচ্ছে বা ফেনক্সাইড দিচ্ছে, সাথে কিন্তু হাইড্রোজেন মাস্ট।
হাইড্রোজেন কিন্তু একদম থাকছেই। ঠিক আছে, তাহলে সোডিয়াম পটাশিয়াম অথবা অ্যালুমিনিয়ামের সাথে রিঅ্যাকশন করছে অ্যালকোহল আর ফেনল, দিয়ে কি করছে সোডিয়াম অ্যালকক্সাইড ইত্যাদি, অ্যালুমিনিয়াম অ্যালকক্সাইড, এরকম সোডিয়াম ফেনক্সাইড উৎপন্ন করছে। তাহলে ফেনলের সাথে তো আমরা আরো ইয়েতেও তো করেছিলাম, তোমার বেনজিন সালফোনিক অ্যাসিডে দেখেছিলাম হ্যালো অ্যারিন থেকে ফেনক্সাইড, সোডিয়াম ফেনক্সাইড তৈরি করে তারপর ফেনল করেছিলাম। এখানে দেখো ফেনলকে যদি আমি সোডিয়াম ফেনক্সাইড, আমরা কিন্তু সোডিয়াম ফেনক্সাইড থেকে কিভাবে ফেনল প্রিপেয়ার করা যায় অলরেডি জেনে গেছি, তাই তো অ্যাসিডিফিকেশন করলেই তো হবে, সোডিয়াম ফেনক্সাইডের অ্যাসিডিফিকেশন করলেই তো ফেনল উৎপন্ন হবে। এবার দেখো ফেনলের সাথে যদি আমি মেটালের সাথে রিঅ্যাকশন করাই সোডিয়ামের সাথে, তাহলে কিন্তু সোডিয়াম ফেনক্সাইড পেয়ে যাব। ঠিক আছে, সাথে কিন্তু হাইড্রোজেনও পাবো। এখানে দেখো টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল রয়েছে, সাথে অ্যালুমিনিয়াম দিয়েছি, অ্যালুমিনিয়াম টার্ট বিউটক্সাইড উৎপন্ন হয়েছে। In addition to this, phenol reacts with aqueous sodium hydroxide to form sodium phenoxide. তাহলে ফেনল আবার aqueous sodium hydroxide এর সাথেও রিঅ্যাকশন করে কিন্তু সোডিয়াম ফেনক্সাইড দেয়, সাথে জল দেয়। এই অ্যাবভ রিঅ্যাকশনে দেখা যাচ্ছে যে অ্যালকোহল আর ফেনল কিন্তু টোটালি অ্যাসিডিক ইন নেচার, অ্যালকোহল আর ফেনল কিন্তু অ্যাসিডিক ইন নেচার। অ্যালকোহল আর ফেনল কিন্তু ব্রনস্টেট অ্যাসিড, কারণ কি এরা ডোনেট করছে প্রোটন, একটা স্ট্রঙ্গার বেসকে, একটা স্ট্রঙ্গার বেসকে এরা প্রোটন ডোনেট করছে। দেখো এই বেস বি এর সাথে এইচ যুক্ত হয়ে একটা কনজুগেটেড অ্যাসিড তৈরি করছে আর কনজুগেটেড বেসও তৈরি করছে, তাহলে কি হয় প্রোটন ডোনেট করছে স্ট্রঙ্গার বেসকে, তাই জন্য অ্যালকোহল আর ফেনল কিন্তু আমাদের ব্রনস্টেট অ্যাসিড। অ্যাসিডিটি অফ অ্যালকোহল, অ্যাসিডিটি অফ অ্যালকোহল, দেখো অ্যাসিডিক ক্যারেক্টার অফ অ্যালকোহল কিসের উপর ডিপেন্ড করছে, পোলার নেচার অফ ওএইচ বন্ড। এই যে ও এর সাথে এইচ, এই ও এর সাথে এইচ এর একটা বন্ডটার একটা পোলারিটির উপর, কতটা সে পোলার, মানে পোলার মানে কি ধ্রুবীয়তা, তার ধ্রুবীয়তার উপর ডিপেন্ড করছে অ্যাসিডিক ক্যারেক্টার অফ অ্যালকোহল। ইলেকট্রন রিলিজিং গ্রুপ যত বাড়বে, তার মানে কি CH3 গ্রুপ, C2H5 গ্রুপ, এটা যত বাড়া মানে কি প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি, তত ইলেকট্রন অক্সিজেনের ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করে, তখন OH বন্ডের পোলারিটি ডিক্রিজ করে। তাহলে ইলেকট্রন রিলিজিং গ্রুপ, ইলেকট্রন রিলিজ করে এই গ্রুপটা, ইলেকট্রন রিলিজিং গ্রুপ লাইক CH3 C2H5, এটা যত ইনক্রিজ করবে তুমি তত অক্সিজেনের ইলেকট্রন ডেনসিটি বাড়বে, তার জন্য OH বন্ডের পোলারিটি ডিক্রিজ করবে। তার মানে সব থেকে তোমার অ্যাসিডিক ক্যারেক্টার কার বেশি হবে, তার ফলে এবার কি হয় এই OH বন্ডের পোলারিটি ডিক্রিজ করছে মানেই অ্যাসিড স্ট্রেংথটা ডিক্রিজ করে যাবে। তো ফার্স্ট লাইনে যেটা আমরা পড়লাম অ্যাসিডিক ক্যারেক্টারটা অ্যালকোহলে ডিপেন্ড করছে কার উপর, পোলার নেচার অফ OH বন্ডের উপর। এবার ইলেকট্রন রিলিজিং গ্রুপ যদি ইনক্রিজ করে যাচ্ছে, তাহলে অক্সিজেনের ইলেকট্রন ডেনসিটি কি হয় ইনক্রিজ করে যায়। ঠিক আছে, এবার কি হয় OH বন্ডের পোলারিটি ডিক্রিজ করে, তার ফলে অ্যাসিড স্ট্রেংথটাও ডিক্রিজ করে যায়। সেই কারণে অ্যাসিড স্ট্রেংথ অফ অ্যালকোহল ডিক্রিজ করে এই অর্ডারে। প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে কি হয় না তোমার ইলেকট্রন রিলিজিং গ্রুপ তো সেকেন্ডারি থেকে কম, টারশিয়ারি থেকে কম, আবার টারশিয়ারি থেকে সেকেন্ডারি কম। ঠিক আছে, টারশিয়ারি তাহলে সব থেকে বেশি ইলেকট্রন রিলিজিং গ্রুপ আছে ক্যাপিটাল আর যেগুলো, তাই তার অ্যাসিডিক স্ট্রেংথটা সব থেকে কম। প্রাইমারি অ্যালকোহলের অ্যাসিডিক স্ট্রেংথ সব থেকে বেশি। অ্যালকোহলস আর হাউএভার উইকার অ্যাসিড দ্যান ওয়াটার, অ্যালকোহল কিন্তু ওয়াটারের থেকে উইক হয়। এখানে অ্যালকক্সাইড দেয়, অ্যালকোহল অ্যালকক্সাইড দিচ্ছে, এবার দেখো বেস অ্যাসিড কনজুগেট বেস। এখানে দেখো এই রিঅ্যাকশনটা শো করছে ওয়াটার কিন্তু বেটার প্রোটন ডোনার দেন অ্যালকোহল, তার মানে বেটার প্রোটন ডোনার মানে কি সে হচ্ছে স্ট্রঙ্গার অ্যাসিড, অ্যালকোহলের থেকে ওয়াটার হচ্ছে স্ট্রঙ্গার অ্যাসিড। যে অ্যালকক্সাইড আয়নটা বেটার মানে ইজ আ বেটার প্রোটন অ্যাকসেপ্টর দেন হাইড্রোক্সাইড আয়ন। এটাও নোটিস করছি অ্যালকোহলের থেকে ওয়াটারটা তোমার স্ট্রঙ্গার অ্যাসিড যেরকম সেরকম
হাইড্রক্সাইড আয়নের থেকে অ্যালকক্সাইড আয়নটাও কিন্তু বেটার প্রোটন অ্যাকসেপ্টার, যেটা সাজেস্ট করছে যে অ্যালকক্সাইডস আর স্ট্রঙ্গার বেস। বেটার প্রোটন অ্যাকসেপ্ট করছে মানে সে স্ট্রঙ্গার বেস, আর যে বেটার প্রোটন ডোনার মানে স্ট্রঙ্গার অ্যাসিড। সোডিয়াম হাইড্রক্সাইডের থেকে সোডিয়াম ইথক্সাইড কিন্তু বেটার প্রোটন অ্যাকসেপ্টার, যেটাকে বলে স্ট্রঙ্গার বেস। ওকে, তাহলে অ্যালকোহল তো ব্রনস্টেড বেস অ্যাজ ওয়েল, আবার তাহলে ব্রনস্টেড অ্যাসিড হিসেবেও কাজ করছে, সে ব্রনস্টেড বেস হিসেবেও কাজ করছে। ঠিক আছে, এটা কিন্তু প্রেজেন্ট মানে যে ইলেকট্রন পেয়ার আনশেয়ার্ড মানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, যেটা তোমরা বাংলায় পড়েছো, অক্সিজেনের যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় তার প্রেজেন্সের কারণেই হচ্ছে, যেটা মানে অ্যালকোহলকে প্রোটন অ্যাকসেপ্টারে পরিণত করে দিচ্ছে, স্ট্রঙ্গার বেস করে দিচ্ছে। এবার অ্যাসিডিটি অফ ফেনল, আমরা পড়ছিলাম হচ্ছে অ্যাসিডিটি অফ অ্যালকোহল হলো। এবার ফেনলে দেখো, রিঅ্যাকশন অফ ফেনল উইথ মেটাল আর সোডিয়াম হাইড্রক্সাইড অ্যান্ড সোডিয়াম হাইড্রক্সাইড কি করছে, ইন্ডিকেট করছে ইটস অ্যাসিডিক নেচার। আমরা এর দ্বারা অ্যাসিডিক নেচার বুঝতে পারছি। হাইড্রক্সিল গ্রুপ ইন ফেনল ডিরেক্টলি অ্যাটাচ হয়ে থাকে sp2 হাইব্রিডাইজড কার্বনের সাথে অফ বেনজিন রিং, যেটা কিনা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করে। ডিউ টু দিস চার্জ ডিস্ট্রিবিউট হয়ে যায় ফেনল মলিকিউলে। একটা রেজোনেন্স স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ, causes the oxygen of OH group to be positive। তখন মানে OH গ্রুপের অক্সিজেনটা পজিটিভ হতে থাকছে। এই যে রেজোনেন্স স্ট্রাকচার ওয়াইজ দেখো, অক্সিজেনের OH গ্রুপটা OH গ্রুপটা যে হাইড্রক্সিল গ্রুপ ফেনলের, সেটা কি হচ্ছে না, হাইড্রক্সিল গ্রুপ অ্যাটাচ হয়ে থাকে sp2 হাইব্রিডাইজড কার্বনের সাথে, যেটা বেনজিন রিং, যেটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করে। আমাদের রেজোনেন্স স্ট্রাকচারটাও তৈরি করে দিচ্ছে, যেখানে চার্জ মানে প্রচুর পরিমাণে চার্জ এখানে রয়েছে, সেই জন্য OH গ্রুপের অক্সিজেনটা কিন্তু পজিটিভ হতে থাকে। এবার দেখো, রিঅ্যাকশন অফ ফেনল উইথ অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রক্সাইড, তাহলে ফেনলের সাথে অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রক্সাইডের রিঅ্যাকশনটা ইন্ডিকেট করছে যে ফেনল হচ্ছে স্ট্রঙ্গার অ্যাসিড দ্যান অ্যালকোহল অ্যান্ড ওয়াটার। অ্যালকোহল আর ওয়াটারের চেয়ে ফেনল হচ্ছে স্ট্রঙ্গার অ্যাসিড, মানে বেটার প্রোটন ডোনার। Let us examine how a compound in which hydroxyl group attach হয়ে থাকে aromatic ring is more acidic than one in which hydroxyl group attached to an alkyl group। অ্যারাইল গ্রুপের সাথে অ্যাটাচমেন্টের থেকে অ্যালকিল গ্রুপের সাথে অ্যাটাচমেন্টে কিভাবে সেটা হবে, এটা এক্সামিন করে দেখলো। প্রথমে তো দেখেই নিয়েছে যে ফেনল হচ্ছে অ্যালকোহল আর ওয়াটারের থেকে স্ট্রঙ্গার অ্যাসিড, সেটা ওই ফেনলের সাথে সোডিয়াম হাইড্রক্সাইডের রিঅ্যাকশন দেখেই বোঝা যাচ্ছে। Due to the higher electronegativity of sp2 hybridized carbon of phenol, যেটার সাথে OH গ্রুপ অ্যাটাচ আছে, OH গ্রুপ কিসের সাথে অ্যাটাচ আছে, sp2 hybridized carbon of benzene ring। তাহলে এই sp2 হাইব্রিডাইজড কার্বনটা হায়ার ইলেকট্রোনেগেটিভিটি রয়েছে, ইলেকট্রন ডেনসিটি ডিক্রিজ করছে অক্সিজেনে, ইলেকট্রোনেগেটিভিটিটা এদের হায়ার বলে। sp2 হাইব্রিডাইজড কার্বনের হায়ার ইলেকট্রোনেগেটিভিটির দরুন OH গ্রুপটা যে অ্যাটাচ আছে না, ইলেকট্রন অক্সিজেনের ইলেকট্রন ডেনসিটি ডিক্রিজ করে, তার ফলে OH বন্ধনের পোলারিটিটা ইনক্রিজ করে, results in an increase in ionization of phenol than that of alcohol। অ্যালকোহলের থেকে তখন ফেনলের আয়োনাইজেশন ইনক্রিজ করছে, কারণ OH বন্ডের পোলারিটি তো ইনক্রিজ করছে। এবার এক্সামিন করতে হবে স্টেবিলিটি অফ অ্যালকক্সাইড আর ফেনক্সাইড আয়ন। এবার দেখো বলছে যে অ্যালকক্সাইড আয়নের ক্ষেত্রে নেগেটিভ চার্জ কিন্তু অক্সিজেনের উপর দেখা যায়, কিন্তু ফেনক্সাইড আয়নের ক্ষেত্রে চার্জ ইজ ডিলোকালাইজড, চার্জ কিন্তু দেখা যায় না ফেনক্সাইড আয়নের ক্ষেত্রে, আমরা অ্যালকক্সাইড আয়নের ক্ষেত্রে কিন্তু দেখতে পাই। এই যে নেগেটিভ চার্জটা ফেনক্সাইড আয়নের ক্ষেত্রে ডিলোকালাইজড হয়ে যায়, ডিলোকালাইজেশন অফ নেগেটিভ চার্জ মেক্স
phenoxide ion more stable and favors the ionization of phenol. সেই জন্য ফেনলের আয়োনাইজেশন কিন্তু অ্যালকোহলের থেকে বেশি হচ্ছে। তাহলে অ্যালকক্সাইড আয়নের ক্ষেত্রে নেগেটিভ চার্জ কিন্তু লোকালাইজড হয় অক্সিজেনের ওপর, কিন্তু আমাদের ফেনক্সাইড আয়নের ক্ষেত্রে চার্জ ইজ ডিলোকালাইজড। এবার delocalization of negative charge makes phenoxide ion more stable and favors the ionization of phenol, although there is also charge delocalization in phenol. Its resonance structure have charge separation due to which phenol molecule is less stable than phenoxide ion. 1 থেকে একদম 5 কিন্তু দেখো আমাদের অক্সিজেনের ওপর যে নেগেটিভ চার্জটা তুমি আর দেখতে পাচ্ছ না, তাই তো? তার জন্য এই পুরো স্ট্রাকচারটা কিন্তু মোর স্টেবল হয়। ফেনল মলিকিউল কিন্তু ফেনক্সাইড আয়নের ক্ষেত্রে লেস স্টেবল হয়, এখানে কারণ নেগেটিভ চার্জটা আমরা দেখতে পাই, নেগেটিভ চার্জ কিন্তু এখানে দেখতে পাই, কিন্তু ফেনক্সাইড আয়নের ক্ষেত্রে দেখতে পাই না। তার জন্য ফেনল মলিকিউল কিন্তু লেস স্টেবল ফেনক্সাইড আয়নের থেকেও। In substituted phenol, presence of electron withdrawing group হবে, হ্যাঁ, withdrawing group such as nitro group ধরো enhance করে acidic strength of phenol. ফেনলের অ্যাসিডিক স্ট্রেংথটা কখন মানে তোমার এনহ্যান্স বাড়বে, বৃদ্ধি পাবে কখন? নাইট্রো গ্রুপ ধরো, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ধরো নাইট্রো গ্রুপ প্রেজেন্স আছে ফেনলে, তাহলে কিন্তু তার অ্যাসিডিক স্ট্রেংথটা বাড়বে। ফেনলে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ such as ধরো নাইট্রো গ্রুপ প্রেজেন্স আছে NO2 গ্রুপ, তাহলে কিন্তু অ্যাসিডিক স্ট্রেংথ অফ ফেনল ইনক্রিজ করে, এনহ্যান্স করেও বলতে পারো। This effect is more pronounced when such a group is present at ortho and para position. আমরা দেখবে পড়ছিলাম অলরেডি যে মেটা পজিশনের থেকে অর্থো আর প্যারা পজিশনে গ্রুপ, যদি এই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি অর্থো আর প্যারা পজিশনে প্রেজেন্ট থাকে না, সেটা কিন্তু আরো মানে এই এফেক্টটা মোর প্রোনাউন্সড হয়। It is due to effective delocalization of negative charge in the phenoxide ion when substituted is at ortho or para position এ আছে, এক্ষেত্রেও তাই নেগেটিভ চার্জটা ডিলোকালাইজড হয়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড ইলেকট্রন রিলিজিং গ্রুপ such as ধরো alkyl group in general do not favor the formation of phenoxide ion, resulting in decrease in acid strength. ঠিক আছে, অ্যালকিল গ্রুপের প্রেজেন্ট কিন্তু এখানে ফেভার হচ্ছে না, ফেনক্সাইড আয়ন ফরমেশনে ফেভার হচ্ছে না, কারণ এখানে অ্যাসিডিক স্ট্রেংথ ডিক্রিজ করে। ক্রেসাল ফর এক্সাম্পল আর লেস অ্যাসিডিক দ্যান ফেনল। ফেনলের থেকে কিন্তু ক্রেসাল, যেখানে অ্যালকিল গ্রুপ প্রেজেন্ট আছে, ক্রেসাল কিন্তু লেস অ্যাসিডিক, কারণ সেটাতে অ্যালকিল গ্রুপ আছে, আর ফেনলে কিন্তু নেই। ঠিক আছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে ফেনলে, আর ক্রেসলে কিন্তু ইলেকট্রন রিলিজিং গ্রুপ আছে। এই দুটো মাথায় রেখো। এখানে দেখো জাস্ট পিকে ভ্যালুটা দিয়েছে, এটা অতটাও জানার দরকার নেই। ব্যাস, তাহলে আজকে কিন্তু আমি একদম এই এস্টারিফিকেশনের আগে অবধি পড়ালাম। ঠিক আছে, এস্টারিফিকেশনের আগে অবধি পড়ালাম। নেক্সট ক্লাসে কিন্তু তোমাদের এস্টারিফিকেশন থেকে স্টার্ট হবে। পিডিএফটা তোমাদের আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করে দেবো, আর অ্যাসাইনমেন্টটাও কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আশা করি এটা আজকের পড়াটা বোঝা গেছে, আর বুঝতে না পারলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা কিন্তু এস্টারিফিকেশন থেকে স্টার্ট করব। থ্যাংক ইউ সো মাচ, বাই, গুড নাইট।